আচ্ছা, ইনফিনিটি বা অসীমতা এই শব্দটা শুনলে ঠিক কি মনে হয়? হয়তো বিশাল মহাবিশ্ব, তাই না? বা এমন কোনো সংখ্যা যা গুণে শেষ করা যায় না। চলুন আজ এই রহস্যময় ব্যাপারটার একেবারে ভেতরে যাওয়া যাক। এমন একটা ধারণা যা হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। অসীমতাকে বুঝতে গেলে সবার আগে একটা জিনিস পরিষ্কার করতে হবে। আমরা আসলে কোন অসীমতার কথা বলছি? কারণ এর কিন্তু দুটো আলাদা চেহারা আছে। দেখুন, একদিকে আছে মেটাফিজিক্যাল ইনফিনিটি, মানে যা চূড়ান্ত সীমাহীন, ধরুন ঈশ্বর বা এই মহাবিশ্বের মতো বিশাল কোনো ধারণা। আর অন্যদিকে আছে গাণিতিক ইনফিনিটি, যেটা হলো সংখ্যা আর সেট নিয়ে কাজ করার জন্য একটা দারুণ কাজের টুল। এই যে টেবিলটা, এটাকে একটা রোডম্যাপ বলতে পারেন। অসীমতার ধারণাটা কিভাবে সময়ের সাথে সাথে বদলে গেছে তার একটা ম্যাপ। আমরা দেখব কিভাবে প্রাচীন গ্রিকদের ভয় থেকে শুরু করে একেবারে আধুনিক গণিতের যুগান্তকারী সব আবিষ্কার পর্যন্ত এই ধারণাটা পাল্টে গেছে। আর এটা কিন্তু শুধু সংজ্ঞার বদল নয়, এটা আসলে মানুষের চিন্তার জগতের এক বিশাল পরিবর্তনের গল্প। আর এই গল্পের প্রধান চরিত্রদের মধ্যে থাকছেন অ্যারিস্টটল আর জর্জ ক্যান্টরের মতো মানুষ। তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, অসীমতার প্রতি প্রাচীন ভয়। প্রাচীন গ্রিকদের কথা ভাবুন। তাদের কাছে পৃথিবীটা ছিল খুব গোছানো, সবকিছু মাপা যায়, সবকিছুর একটা সীমা আছে। এই রকম একটা জগতে অসীমতা বা ইনফিনিটি ছিল একটা দানবের মতো, মানে বিশৃঙ্খলা, যা কিছু বোঝা যায় না তার প্রতীক। তারা এই ধারণাকে বুঝতেই পারত না, আর তাই ভয় পেত, এড়িয়ে চলত। আর এই ভয়টা যে কতটা গভীর ছিল তার সবচেয়ে সেরা উদাহরণ হলো জিনোর সেই বিখ্যাত প্যারাডক্স। জিনো অসীমতাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে দেখিয়েছিলেন যে যুক্তি দিয়ে দেখলে আমাদের এই নড়াচড়া করা বা গতি এটাই অসম্ভব। ব্যাপারটা একটু ভাবুন, একটা ঘর পার হতে গেলে প্রথমে তো অর্ধেকটা যেতে হবে, তাই না? কিন্তু তারও আগে যেতে হবে তার অর্ধেক, মানে 1/4। তারও আগে আরও অর্ধেক। এই ভাগটা তো চলতেই থাকবে একেবারে অসীম পর্যন্ত। জিনোর যুক্তি ছিল, এর মানে তো হলো যাত্রাটা শুরুই করা যাবে না। কি সাংঘাতিক ব্যাপার! তো এই ধাঁধার সমাধানটা কি ছিল? সমাধানটা এলো অ্যারিস্টটলের কাছ থেকে। আর তার দেওয়া সমাধানটা এতটাই শক্তিশালী ছিল যে সেটা প্রায় 2000 বছর ধরে পশ্চিমা চিন্তার জগৎটাকে নিয়ন্ত্রণ করেছে। তিনি কি করলেন? একটা দারুণ আপোষ করলেন। বললেন, ঠিক আছে, অসীমতাকে 2 ভাগে ভাগ করে ফেলি। এক হলো সম্ভাব্য বা পোটেনশিয়াল ইনফিনিটি, মানে একটা প্রক্রিয়া যা চলতেই থাকবে, যেমন ধরুন সংখ্যা গোনা, এটা সম্ভব। কিন্তু প্রকৃত বা অ্যাকচুয়াল ইনফিনিটি, অর্থাৎ একটা সম্পূর্ণ শেষ হয়ে যাওয়া অসীম সংগ্রহ, সেটা বাস্তবে থাকতেই পারে না। অ্যারিস্টটলের এই আইডিয়াটা এতটাই গেঁথে গিয়েছিল সবার মনে যে এটা একটা নীতি বাক্যের মতো হয়ে দাঁড়ায়। প্রকৃত অসীমতা বলে কিছু হয় না, ব্যাস। এই একটা কথাই যেন একটা অদৃশ্য দেয়াল তুলে দিল। শতাব্দীর পর শতাব্দী ধরে গণিতবিদ, দার্শনিকরা এই দেয়ালের ওপারে কি আছে তা নিয়ে ভাবতেই পারছিলেন না। কিন্তু সব দেয়াল তো একদিন না একদিন ভাঙে, তাই না? 19 শতকে এলেন জর্জ ক্যান্টর, এমন একজন গণিতবিদ যিনি সাহস করে সেই 2000 বছরের পুরনো দেয়ালে ধাক্কা দিলেন। তিনি ওই অসম্ভব বলে ধরে নেওয়া প্রকৃত অসীমতাকে দেখে ভয় পেলেন না, বরং তিনি তাকে গণিতের কঠোর নিয়মের বাঁধনে বেঁধে ফেললেন। ক্যান্টরের এই বৈপ্লবিক কাজের পেছনে যে মূল আইডিয়াটা ছিল সেটা কিন্তু অবাক করার মতো সহজ। নাম হলো 1-to-1 করেসপন্ডেন্স বা 1-1 মিলকরণ। মানে কি? ক্যান্টর বললেন, দুটো দল বা সেট একই আকারের কিনা তা জানতে হলে গোনার দরকার নেই, শুধু দেখুন এক দলের প্রত্যেক সদস্যের সাথে অন্য দলের একজন সদস্যের জোড়া মেলানো যায় কিনা। যদি কোনো দিকেই কেউ একা পড়ে না থাকে তাহলে দুটো দলই সমান। ঠিক যেন দুটো ঘরে থাকা মানুষদের জোড়ায় জোড়ায় নাচতে বলার মতো। যদি সবাই সঙ্গী পায় তার মানে 2 ঘরেই লোকসংখ্যা সমান। আর যেই না এই সহজ টুলটা ব্যবহার করা হলো, অমনি আমাদের সাধারণ জ্ঞান একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। কারণ এই টুলটা দিয়ে প্রমাণ হয়ে গেল যে সব জোড় সংখ্যার যে সেট আর সব স্বাভাবিক সংখ্যার যে সেট, দুটোই নাকি একই আকারের। ভাবা যায়? যদিও খালি চোখে মনে হয় স্বাভাবিক সংখ্যার সেটটা তো দ্বিগুণ বড় হওয়ার কথা। শুধু তাই না, সব পূর্ণ সংখ্যা আর সব ভগ্নাংশের সেটও নাকি একই আকারের। এই যে অসীমতার প্রথম সবচেয়ে ছোট স্তরটা, ক্যান্টর এর একটা নাম দিলেন আলেফ নাল। এই অবিশ্বাস্য আবিষ্কারটা ক্যান্টরকে একটা নতুন প্রশ্নের সামনে এনে দাঁড় করালো। যদি একটা অংশ, মানে জোড় সংখ্যা, পুরোটার মানে সব স্বাভাবিক সংখ্যার সমান হতে পারে, তাহলে কি সব অসীম সেটই একই রকম বড়? অসীমতার কি একটাই মাপ? আর এই প্রশ্নের উত্তর না প্রমাণ করার জন্য ক্যান্টর যে যুক্তিটা ব্যবহার করলেন সেটা গণিতের ইতিহাসে অন্যতম সেরা একটা কাজ। নাম হলো ডায়াগোনাল প্রুফ বা কর্ণ বরাবর প্রমাণ। তিনি শুরু করলেন একটা অসম্ভব কল্পনা দিয়ে। আচ্ছা, চলুন ধরে নিই
যে 0 আর 1-এর মধ্যে যত বাস্তব সংখ্যা আছে তার সবগুলোর একটা কমপ্লিট লিস্ট বানানো সম্ভব হয়েছে। তারপর তিনি একটা দারুণ চালাকি করলেন। তিনি বললেন, এই তালিকার প্রথম সংখ্যার প্রথম দশমিক অঙ্কটা নিন, দ্বিতীয় সংখ্যার দ্বিতীয় দশমিক অঙ্ক, তৃতীয় সংখ্যার তৃতীয়টা, এভাবে কোনাকুনি বা ডায়াগোনালি একটা করে অঙ্ক নিয়ে একটা নতুন সংখ্যা বানানো যাক। কিন্তু একটা শর্ত আছে, প্রতিটা অঙ্ক নেওয়ার পর সেটাকে বদলে দিতে হবে। ধরুন যদি 5 থাকে সেটাকে 6 বানিয়ে দিন। এর ফলে কি হলো, যে নতুন সংখ্যাটা তৈরি হলো সেটা তালিকার কোনো সংখ্যার সাথে মিলবে না। কেন? কারণ এটা প্রথম সংখ্যা থেকে প্রথম অঙ্কে আলাদা, দ্বিতীয় সংখ্যা থেকে দ্বিতীয় অঙ্কে আলাদা, এভাবে প্রত্যেকটা সংখ্যা থেকেই অন্তত একটা জায়গায় আলাদা। ব্যাপারটা কি দাঁড়ালো তাহলে? এর মানে হলো আমাদের একদম প্রথম অনুমানটাই ভুল ছিল। মানে ওইরকম একটা সম্পূর্ণ তালিকা বানানোই সম্ভব না, কারণ আমরা সবসময় এমন একটা নতুন সংখ্যা বানিয়ে ফেলতে পারবো যা তালিকায় নেই। এটা তো একটা কন্ট্রাডিকশন। আর এর থেকে একটাই সিদ্ধান্তে আসা যায়, বাস্তব সংখ্যার সেটটা স্বাভাবিক সংখ্যার সেটের চেয়ে অনেক বড়। এটা একটা অন্য ধরনের অগণনযোগ্য অসীমতা। তার মানে অসীমতারও ছোট বড় মাপ আছে। কি অবিশ্বাস্য! এই আবিষ্কারটা পুরো গণিতের দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল। আমরা যেন এক অদ্ভুত নতুন জগতে ঢুকে পড়লাম, যেখানে অসীমতারও নানা রকম স্তর আছে। এই আজব জগতের নিয়মকানুনগুলো বোঝার জন্য সবচেয়ে মজার উদাহরণ হল ডেভিড হিলবার্টের বিখ্যাত গ্র্যান্ড হোটেলের চিন্তা পরীক্ষা। তো চলুন এই হোটেলে একবার ঢু মারা যাক। ভাবুন তো, একটা হোটেল যেখানে অসীম সংখ্যক ঘর আছে, আর সবচেয়ে মজার ব্যাপার হলো একটা ঘরও খালি নেই, সব ভর্তি। এখন একজন নতুন অতিথি এলেন, জায়গা হবে কি? আমাদের সাধারণ বুদ্ধিতে তো বলবে না, কিন্তু অসীমতার জগতে উত্তরটা হলো হ্যাঁ, হবে। ম্যানেজার কি করলেন? তিনি প্রত্যেক অতিথিকে বললেন, আপনারা দয়া করে আপনাদের বর্তমান ঘর n থেকে পরের ঘরে অর্থাৎ n+1 নম্বর ঘরে চলে যান। আর সাথে সাথেই 1 নম্বর ঘরটা জাদুর মতো খালি হয়ে গেল। এটাই অসীমতার প্রথম নিয়ম। এখানে পুরো ভর্তি মানে আর জায়গা নেই এমনটা নয়। কিন্তু গল্পটা এখানেই শেষ না। ধরুন এবার একজন নয়, একটা বিশাল বাস ভোজাই করে অসীম সংখ্যক নতুন অতিথি এসে হাজির হলো। এবার তখনও জায়গা হবে? ম্যানেজার এবার আরও চালাক। তিনি হোটেলের সব বর্তমান অতিথিকে বললেন, আপনারা আপনাদের ঘরের নম্বরকে 2 দিয়ে গুণ করে সেই নতুন নম্বর ঘরে চলে যান। অর্থাৎ যিনি 1 নম্বরে ছিলেন তিনি 2 নম্বরে, যিনি 2-এ ছিলেন তিনি 4-এ। এভাবে এতে কি হলো, সব পুরনো অতিথি জোড় সংখ্যার ঘরগুলোতে চলে গেল, আর হোটেলের সমস্ত বিজোড় সংখ্যার ঘর মানে অসীম সংখ্যক ঘর নতুন অসীম সংখ্যক অতিথিদের জন্য খালি হয়ে গেল। এটা আমাদের সাধারণ যুক্তির একেবারে বাইরের একটা ব্যাপার। তাহলে দেখা যাচ্ছে অসীমতা এখন আর ভয়ের কিছু নয়, এটা এখন গণিতের একটা নিয়ন্ত্রিত ধারণা। কিন্তু এই নিয়ন্ত্রণে অসীমতা দুর্বল হয়ে যায়নি, বরং আরও শক্তিশালী হয়েছে। আর এখন এই নতুন চেহারায় অসীমতা আমাদের বিজ্ঞান, শিল্প, দর্শন সব জায়গার সবচেয়ে বড় প্রশ্নগুলোকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ক্যান্টরের দেওয়া এই নতুন গাণিতিক টুলগুলো দিয়ে আমরা শেষ পর্যন্ত জিনোর সেই পুরনো ধাঁধার সমাধান করতে পারি। মনে আছে তো? জিনো বলেছিলেন অসীম সংখ্যক ধাপ পার করা অসম্ভব, কিন্তু আধুনিক গণিত আমাদের দেখালো যে অসীম সংখ্যক কাজও একটা নির্দিষ্ট সময় শেষ করা যায়। শর্ত হলো ধাপগুলোকে ক্রমান্বয়ে ছোট হতে হবে আর একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগোতে হবে। একে বলে কনভার্জেন্ট সিরিজ। যেমন এই যে সিরিজটা, এখানে প্রত্যেকটা ধাপ আগেরটার অর্ধেক, আর এর মোট যোগফল কখনোই 1 ছাড়িয়ে যাবে না। তার মানে হ্যাঁ, গতি আসলেই সম্ভব। শুধু গণিতেই নয়, অসীমতার ধারণাটা আমাদের কল্পনাকেও নাড়া দেয়। যেমন পদার্থবিজ্ঞানে ব্ল্যাক হোলের কেন্দ্রে সিঙ্গুলারিটির কথা বলা হয়, যেখানে ঘনত্ব নাকি অসীম। আবার সাহিত্যে বোরহেসের লাইব্রেরি অফ বেবেল আমাদের এমন একটা অসীম লাইব্রেরির কথা বলে যেখানে লেখা সম্ভব এমন সব বই আছে। আর শিল্পে ইয়ায়োই কুসামার ইনফিনিটি মিরর রুমে ঢুকলে তো মনে হয় যেন নিজেই অসীমতার মধ্যে হারিয়ে গেলাম। মানে অসীমতা আসলে আমাদের চারপাশে সবখানেই আছে। বরহেসের এই কথাটা অসীম মহাবিশ্বের ধারণাটাকে দারুণভাবে ফুটিয়ে তোলে। লাইব্রেরিটা হলো একটা গোলক, যার কেন্দ্র হলো এর যে কোনো ষড়ভুজ, আর যার পরিধি পর্যন্ত পৌঁছানো যায় না। এর মানে কি? মানে হলো একটা অসীম মহাবিশ্বের কোনো নির্দিষ্ট কেন্দ্র থাকতে পারে না, প্রতিটি বিন্দুই যেন একটা কেন্দ্র। এটা আমাদের নিজেদের অস্তিত্ব নিয়ে, এই মহাবিশ্বে আমাদের অবস্থান নিয়েও নতুন করে ভাবতে শেখায়। আর সবশেষে আমরা একটা বড় প্রশ্নের সামনে এসে দাঁড়াই, গণিত কি আসলেই অসীমতার রহস্য সমাধান করে ফেলেছে, নাকি এটা শুধু আরও বড় এক রহস্যের দরজা খুলে দিয়েছে, যেখানে একটা নয় অনেক অনেক ধরনের অসীমতা আছে?
আমরা কি অসীমতাকে নিয়ন্ত্রণে এনেছি, নাকি অসীমতাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের জ্ঞানের পরিধি আসলে কতটা ছোট? হয়তো এই প্রশ্নটাই অসীমতার দেওয়া সবচেয়ে বড় উপহার।